আজকে এক বিশেষ বিষয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। দেখো, অ্যাসিডিটি আমার মনে হয় অল্প বিস্তর সবারই হয়, কিন্তু অ্যাসিড রিফ্লাক্সটা কিন্তু খুব কম জনেরই হয়। সেই বিষয়ে আমি কিছু কথা বলতে এসেছি। আজকে ভিডিওটা একটু লেন্দি হবে, তোমরা মন দিয়ে শোনো। যাদের অ্যাসিড রিফ্লাক্স হয়, মানে গার্ড যাদের আছে, তারা এই ভিডিওটা শুনলে আমার মনে হয় কিছুটা হলেও তোমরা উপকৃত হবে। আজ থেকে প্রায় 7-8 বছর আগেকার কথা। আমি একটা রান্না করেছিলাম, মানে সস দিয়ে, মানে চাইনিজ খাবার করেছিলাম। মেয়ে ছিল, কিন্তু আমার হাজব্যান্ড ছিল বাইরে। আমার হঠাৎই খাওয়ার পরে কি যে একটা বুকের মধ্যে পেন শুরু হলো, এবং গোটা শরীরে আমার গ্যাস আটকে গিয়ে মনে হচ্ছে, গ্যাস তো বুঝতে পারছি না, আটকে গিয়ে আমি যায় অবস্থা। মেয়ে তো ভয়ের চোটে, আমার হাজব্যান্ড নেই, মেয়ে ভয়ের চোটে আমাকে নার্সিংহোমে নিয়ে চলে গেল। কিন্তু নার্সিংহোমে নিয়ে গিয়ে ওনারা বললেন যে আপনাকে পেন কমাবার জন্য একটা ইঞ্জেকশন দিতে হবে। কিন্তু আমি তো রাজি হলাম না, নার্সিংহোমে থাকতে হবে, পেন কিলারের একটা ইঞ্জেকশন দেবে। আমি বললাম না, তোর বাবা আসুক, তারপরে দেখা যাবে। মেয়ে কোনো রকমে আমাকে ঘরে নিয়ে চলে এলো। ঘরে আসবার সময় একটু যেন মনে হলো রিলিফ পাচ্ছি। ঘরে এসে আমি জাস্ট শরীরটা ছেড়ে দিয়েছে, আমার জামা কাপড় ছেড়ে শুয়ে পড়েছি। যে ঠিক আছে, একটু সুস্থ হয়ে গেছি। তবে যার মন হয় যথারীতি রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছি, সকালবেলা অনেকটা ভালো আছি। খেলাম, হালকা পাতলা খেলাম, দিয়ে আমি ঠিকঠাক রয়ে গেলাম। ডাক্তার দেখালাম, আমি লোকাল একটা ডাক্তার দেখালাম, দিয়ে ওনারা গ্যাসের ওষুধ দিল, আমি ঠিকঠাক হয়ে গেলাম। আবার 6 মাস পরে আমার সেই পেন, বুকে পেন শুরু হলো। দিয়ে আমি তো এবার ভয় পেয়ে গেলাম, দিয়ে আমি উত্তরপাড়াতে চলে গেলাম, একজন কার্ডিওলজিস্টকে দেখালাম। উনি সব রকম টেস্ট করলেন, মানে ইসিজি, ইকো, দিয়ে বললেন আমাকে ওই ট্রেডমিল করতে হবে। ইকো ইসিজিতে তেমন কিছু পেলো না, ইকোতে একটুখানি কি পেলো, দিয়ে বললো ট্রেডমিল করতে হবে। ট্রেডমিল তো আমি করতে পারলাম না। দিয়ে ওনারাই তখন রেফার করে দিলেন, আপনি ফোর্টিসে চলে যান। ফোর্টিসে গেলাম, ফোর্টিসে একদম হেড অফ দি ডিপার্টমেন্টকে দেখালাম, কার্ডিওলজিস্টকে। উনি বিভিন্ন চিকিৎসা করলেন, মানে চিকিৎসা বলতে বিভিন্ন টেস্ট করলেন। টেস্ট করে বললেন না, আপনার কিচ্ছু নেই, মানে হার্টের কোনো ব্যাপারই নয়, আপনি ডান্স করতে পারেন। বাস, আমি তো এটা শুনে খুব আনন্দিত হয়ে গেলাম যে আমার হার্টের কোনো প্রবলেম নেই। দিয়ে আমি ঘরে চলে এলাম। আর এইদিকে আমার প্রায় কলেজ লাইফ থেকেই আমার জিভের মধ্যে ঘা হতো। জিভের ঘা হওয়াতে লোকে বলতো যে জানো, যেরকম বলতো ঠান্ডা লেগেছে, এই তাই বলতো। আমরা জাস্ট লোকাল ডাক্তারকে দেখেই ভালো হয়ে যেতাম। সেটা আবার কি হলো, ওই করোনার ঠিক আগের পিরিয়ডটা থেকেই আমার জিভের খুব ঘন ঘন ঘা হতে শুরু করলো। সেই ঘা ঠিক করবার জন্যে আমি তোমার সল্টলেকে একজন খুব বড় ইএনটি স্পেশালিস্টকে দেখালাম। উনি তো তখন দেখে বলতেন আপনার অ্যাসিডিটি হচ্ছে। তো অ্যাসিডিটি মানে আমি জানতাম না যে এটা কোনো মারাত্মক ব্যাপার, অ্যাসিডিটি ওষুধ দিতেও ঠিক হয়ে যেত। তারপরে করোনা যখন শুরু হলো, জাস্ট করোনা শুরু হয়েছে তার খানিক দিন পরেই, মানে 1 মাস 1.5 মাস পরেই আমার গলায় পেন শুরু হলো। সে গলায় পেনটা যে শুরু হলো, মানে জাস্ট করোনা শুরু থেকেই, সে তখন থেকে আমি ভয় পেয়ে গেলাম, যে ভাবলাম যে তাহলে করোনাই হয়েছে বোধহয়। তো সেসব টেস্ট করালাম, যা তখন টেস্ট হচ্ছিল, টেস্ট করালাম যে না, করোনা নয় আর কি। তো তখন তো ডাক্তারও দেখছিলেন না, মানে ডাক্তার বসছিল না আর কি সব জায়গায়। তো আমি অনলাইনে সেই ইএনটি স্পেশালিস্টকে আমি আবার দেখালাম। তো উনি দেখে দেখো, না দেখলে তো কোনো জিনিস বোঝা যায় না। উনি আমার যা যা বললাম সব সিমটমস দেখে উনি আবার ওষুধ দিলেন। দিয়ে ওষুধ খেয়ে যা ঠিক ছিলাম, কিন্তু মানে গলায় পেনটা কিন্তু হালকা করে রয়েই গেল আমার। আর কিছুদিন পরেই আমার মা মানে সেপসিস হলো, মা ভীষণ অসুস্থ হলো। প্রায় 1.5 মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে মা অ্যাপোলোতে মারা গেলেন। তো সেই যে মা চলে গেল, তখন আমার সাংঘাতিক রকম পরিমাণে মনের কষ্টতে আমি ডিপ্রেশনে চলে গেলাম। আর তেমন আমার অ্যাসিডিটি বেড়ে গেল, আমি যা খেতাম তাতেই আমার বমি হয়ে যেত। মানে আমি জল যদি খাচ্ছিলাম, জলটা খেলেও আমার গলা দিয়ে বেরিয়ে আসছিল। মানে আমি সাধারণ ভাত খাচ্ছি, হয়তো আলু সেদ্ধ ভাত খাচ্ছি, সেটাও আমার গলা দিয়ে উঠে বেরিয়ে আসছে। মানে আমার সহ্য হচ্ছিল না। এইভাবে চলতে চলতে 2023-এ আমি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখালাম। উনি দমদমে আইএলএসে বসেন। উনি আমার কাছে ভগবান বলতে পারো। উনি দেখেই বললেন, নানা রকম টেস্ট দিলেন, করা হলো টেস্টগুলো, দিয়ে এন্ডোস্কোপি করলেন, করে বলে আমার আলসার আছে। এবং আলসার তো আছেই, এবং উনি বললেন আমার গার্ড আছে। গার্ড কথাটা আমি আগে শুনেছিলাম। দিয়ে উনি বললেন, তোমার এটা ট্রিটমেন্ট যে আমি সেভাবে করতে পারবো তা নয়, তোমাকে খাওয়ার কন্ট্রোল করতে হবে। তুমি ওষুধ খাবে, আজ ভালো হবে, কালকে আবার তোমার হবে। তো আমি ওষুধ খেলাম ওনার কাছ থেকে, ভালো থাকলাম। এবং উনি যে চার্টগুলো দিয়েছিলেন, মানে হসপিটাল থেকে যে চার্ট দিয়েছিল, সেটাকে মেনটেন করে আমি বলতে পারো 60% ভালো হয়ে গেলাম। এর মাঝখানে তো আমার প্রচণ্ড পরিমাণে ওয়েট লস হয়ে গেল। আমি খড়গপুর থেকে যখন এলাম কোন্নগরে, তখন আমি 70 কিলো নিয়ে এসেছিলাম। সেটা কমতে কমতে আমার হয়ে গেছিলো 58। ডাক্তারের কাছে গিয়ে আমি প্রথমেই বললাম, ডাক্তারবাবু আমার খুব ওয়েট লস হয়ে যাচ্ছে, এতে আমি খুব মনোকষ্ট পাচ্ছি।
তো ডাক্তারবাবু প্রথম 1 মাস পরে দেখলো, দেখো তোমার ওয়েট বেড়েছে। এই করতে করতে আমি 63-তে পৌঁছালাম ওনার ট্রিটমেন্টে থাকাকালীন। তো আমি একটা কথাই বলবো, গার্ড যখন কারুর হবে না, সেটাতে তোমাকে নিজেকেই বুঝতে হবে যে আমার কোন খাবারে আমার অ্যাসিডিটি হচ্ছে। অনেকে বলে যে গার্ড হলে প্রচণ্ড পরিমাণে জল খেতে হয়। আমি দেখেছি, আমি যখন জল খেতাম না বেশি করে, একদম ধরো একটা কোনো খাবার খেলাম, তার 1 ঘন্টা পরে জল খেলাম, প্রচণ্ড বেশি পরিমাণে জল খেয়ে দিলাম, সেই জলটা আমার খাবারগুলোকে নিয়ে উঠে আসতো। দিয়ে আমি এখন কি করি বলো তো, খাবার যখন খাই তা 1 ঘন্টার আগে কোনো জল খাই না, এবং পরিমিত জল খাই, যেটা আমার মনে হয় যে একদম পুরো পেটকে ফুল করে দিল, সেটা আমি একদমই করি না। এবং আমাকে সাইট্রাস ফুড খেতে বারণ করা ছিল, সেই সাইট্রাস ফুড আমি এখনও পর্যন্ত খাই না। আমি একমাত্র কলা খাই, সফেদা খাই, এবং আপেল তো আমি খেতেই পারি না, আর অন্য কোনো ফল আমি একদম টাচ করি না। আমের সময় কিন্তু আমটা খাই, মিষ্টি যে কোনো ফল আমি খাই। আর অন্য কোনো খাবার যে আমি ভাবো যে তেলওয়ালা রান্না যে আমি করছি, ওটা যে আমি রেগুলার খাচ্ছি তা কিন্তু নয়। রেগুলার খেলে তো আমি বাঁচতামই না এতদিনে। আরেকটা কথা আমি বলবো, যাদের গার্ড হয় তারা সবসময় মন খুব আনন্দে রাখবে। যদি ভাবো যে আমি এই খাবারটা খেলে আমার খুব কষ্ট হবে, বা এই হোটেলে খেতে গেলে আমার খুব কষ্ট হবে, শরীরে খারাপ করে যাবে, এটা কিন্তু একদম ভেবো না। যেটুকু খাবার খাবে খুব আনন্দ করে খাও এবং আনন্দে থাকো, স্ট্রেস ফ্রি থাকো। আমাকে যে ইএনটি স্পেশালিস্টকে দেখাতে গেছিলাম, উনি বলেছিলেন আপনার এত বেশি স্ট্রেস আপনার শরীরে কিন্তু ক্ষতি করবে, আপনি স্ট্রেস ফ্রি থাকুন, আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। আমি এখন সেটাই মানি, যতটুকু পারি স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করি, কিন্তু পারি না। আমি প্রচণ্ড পরিমাণে টেনশন নিই, এই জন্যেই আমার এত কিছু রোগ ধরে যাচ্ছে আস্তে আস্তে। আর তোমাদের যাদের গার্ড হয় তারা কিন্তু খাবার পরেই শুয়ে পড়বে না, এটা তোমরা সবাই জানো। অন্ততপক্ষে 1 ঘন্টা তোমরা বসে থাকবে, যাতে খাবারটা তোমার একটু নিচে নেমে যায়, আর একটু উঁচু বালিশ নেবে, হালকা একটু উঁচু বালিশ নেবে, যাতে তোমাদের খাবারটা গলার দিকে উঠে না আসে। মানে আমাদের কি প্রবলেম হয় বলো তো, খাবারটা আমাদের গলার উপর দিয়ে উঠে এসে মুখ দিয়ে বেরিয়ে যায়, যেটা আমাদের খুব কষ্ট দেয়। এটা তোমরা মেনে চলবে, দেখো আমার মনে হয় তোমরা অনেকটা উপকৃত হবে। চেস্ট পেন হয়, আমার তো অসম্ভব পরিমাণে চেস্ট পেন হয়, তখন আমি খালি হাঁটা চলা করি যাতে আমার খাবারটা নিচে নেমে যায়, খানিকক্ষণ পরে আমার ওটা ঠিক হয়ে যায়। অ্যাসিড রিফ্লাক্সের রোগীরা কিন্তু চকলেট জাতীয় খাবার কম খাবে, বাদাম, কাজু বাদাম, মানে চিনে বাদাম, কাজু বাদাম যতটা পারবে কম খাবে, তার বদলে আখরোট খাবে। ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে যতটা পারবেন আপনি আখরোট খাবেন, কিশমিশ খাবেন তার সঙ্গে। শুধু আখরোটটা খেতে একটু বাজে লাগে, একটু কিশমিশ মিশিয়ে খাবেন। এত ভালো খাবার ওটা যে আমি ওই খাবারটা খেলে কিন্তু আমার এতটুকু কিন্তু অ্যাসিডিটি হয় না, মানে অ্যাসিড রিফ্লাক্স হয়ই না। ডাক্তারবাবু তো আমাকে দুধ খেতে বারণ করেছিলেন, কিন্তু দুধ তো আমি ছাড়তে পারিনি। রাত্রেবেলা দুধ ভাত খাওয়া একটা হ্যাবিট আমার। তো তোমরা যদি পারো দুধটাকে একদম বর্জন করে দাও, তার বদলে ছানা খাও, সেটা খুব উপকারী। আমি ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সব ভিডিওই মোটামুটি দেখি। উনি সেদিনকে একটা কথা বললেন, আমার খুব ভালো লেগেছে, যে আমরা এত হেলথ কনসাস হয়ে পড়ছি, এই করতে করতে আমরা ফিজিক্যাল হেলথকে সুস্থ করতে গিয়ে আমরা মেন্টাল হেলথকে অসুস্থ করে ফেলছি। সত্যি খুব সুন্দর বলেছেন উনি। তাই উনি বললেন আপনাদের যা মনে হবে তাই খাবেন, কিন্তু একটু বুঝে শুনে খাবেন। আমিও তোমাদের সেটাই বলবো যে অ্যাসিড রিফ্লাক্স তো যাদের আছে তাদের ভালো হওয়া সত্যি খুব মুশকিল, কিন্তু সবই খাবে, একটু বুঝে শুনে খাবে। একটু চিন্তা করবে, যেগুলো খেলে তোমার খুব বেশি কষ্ট হয় সেগুলো তোমরা খেও না। আর আরেকটা কথা বলি, যাদের অ্যাসিড রিফ্লাক্স তারা সসের খাবার খুব কম খাবে, মানে চাইনিজ ফুড খেয়েই না বলতে গেলে। আমি খাই না চাইনিজ ফুড, একদম আমি বর্জন করে দিয়েছি। এই ভিডিওটা দেখে আশা করি তোমাদের কিছুটা হলেও উপকার হয়েছে। যদি কিছু জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এই কামনা করি।